আজকেও কিন্তু আমাদের নতুন চ্যাপ্টার আছে, আপনারা জানেন যে আজকে হচ্ছে আমাদের নতুন অধ্যায় আছে। সো আজকে হচ্ছে আমরা নতুন অধ্যায় 12 আগে শুরু করব। দুইটা চ্যাপ্টারই আমাদের নতুন। সো আমরা 12 দিয়ে আগে শুরু করব, যে হচ্ছে আহ, কতটুকু দেখি আগে আমরা 12টা শেষ করি, দেন একটু রেস্ট দিয়ে আবার হচ্ছে আমরা 10 নম্বর অধ্যায়টা শুরু করবো। ঠিক আছে? যেহেতু এই চ্যাপ্টার গুলো আপনাদের জন্য ফুল সিলেবাসে আছে, এই চ্যাপ্টার গুলো হচ্ছে আপনাদের বার্ষিকীও থাকবে অনেকগুলো চ্যাপ্টার। আজকে একটু থিওরিটিক্যাল বেশি, মানে এই অধ্যায়গুলো থেকে সিকিউ হয় না যে তা না, হয়, তবে একটু আহ খুব সহজ ভাবে হয় কোশ্চেন গুলো। মানে একবারে হুবহু যেটা আছে দেখা যায় সেটাই হয়। এই এই ধরনের একটা অধ্যায় হচ্ছে এগুলা। তো তারপর আমরা দেখবো যে কিভাবে এই কোশ্চেন গুলো সাধারণত আসে, বা এই অধ্যায়গুলো থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা দেখবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এগুলো হচ্ছে নতুন অধ্যায়, সো আমাদের একটু সিরিয়াসলি দেখেন। আমাদের হচ্ছে একবারে বইয়ের শেষ অধ্যায়, যেটা যে সফল উদ্যোক্তাদের জীবনী থেকে কি কি জিনিসগুলো শেখার আছে। তো আমরা যদি একবারে সফল উদ্যোক্তাদের জীবন থেকে কিছু শিখতে চাই, তাহলে নর্মালি হচ্ছে আমাদের কয়েকজন ব্যক্তির আসলে জীবন জানতে হবে। কিছু ব্যক্তির জীবন যদি আমরা জানি, তাহলে হচ্ছে সাধারণত দেখা যাবে যে আমরা আহ সেই জিনিসগুলো থেকে কিছু শিক্ষা পাবো, যে আসলে কিভাবে তারা সার্ভাইভ করছে। তো হয় না, আমরা অনেক অনেক সময় ডিসকভারি চ্যানেল দেখতাম, ডিসকভারি চ্যানেলে দেখতাম যে কেউ কেউ আহ খুব কঠিন অবস্থায় কিভাবে সার্ভাইভ করতেছে। ঠিক তেমনি এখানে হচ্ছে আমরা দেখতে পাবো যে আহ কিছু কিছু জিনিস আছে যে এইসব ব্যক্তিরা ফেস করে আসছে। তো আমরা যদি ব্যবসা করতে চাই, তখন আমরা যেটা বুঝবো যে এইসব ব্যক্তিরা যেভাবে প্রবলেম ফেস করে আসছে, আমাদেরও হয়তো এই ধরনের প্রবলেম ফেস করা লাগতে পারে। আচ্ছা, প্রথম যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা হচ্ছে আমি না, বুঝছেন? এই যে আমার ছবি বেরোইছে বলে যে আপনারা ভাববেন আমি, তা না। প্রথম ব্যক্তিটা হচ্ছে জনাব জহুরুল হক। কে? জনাব জহুরুল হক। তিনি হচ্ছে প্রথম ব্যক্তি। আচ্ছা, আমরা একটু দেখি তো, পেন প্যাড কোথায় জানি আটকে যাচ্ছে। আচ্ছা, দেখেন এই যে জনাব জহুরুল হক, এই ব্যক্তি হচ্ছে বাংলাদেশের বলতে পারেন যে ব্যবসায়ীদের মধ্যে অনেক পুরাতন একজন ব্যক্তি। যদিও আমাদের বইয়ে সবার নাম উল্লেখ নাই, যেন যেমন হচ্ছে আকিজ গ্রুপ বা এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানের অনেক তথ্য এখানে উল্লেখ নেই। তো আমরা যেটা বলতেছিলাম যে আজকে মনে করেন আমাদের ইতিহাসের মতো অধ্যায়, এটা হচ্ছে জনাব জহুরুল ইসলাম, যিনি হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন একজন ব্যবসায়ীদের মধ্যে। তো এই জহুরুল ইসলাম সাধারণত 1928 সালে উনি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করছিলেন। ওনার পিতার নাম হচ্ছে আফতাবউদ্দিন, এবং উনি আহ হচ্ছে 5 ভাইয়া 3 বোনের মধ্যে দ্বিতীয়। একটা বড় জিনিস কি জানেন, যে আগে হচ্ছে প্রত্যেকেরই দেখবেন, আপনাদের বাবাদের বা চাচাদের বা অন্যান্য যত রিলেটিভ আছে সবার দেখবেন অনেকগুলো ভাই বোন। তো সেই সময় যেহেতু জহুরুল ইসলামের ফ্যামিলিতে অনেকগুলো ভাই বোন ছিল, তিনি ওই 5 ভাইয়া 3 বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন, তেমন অনেক বড় ছিল। তার শিক্ষা জীবনটা তিনি সাধারণত, আমরা যেরকম গ্রাম থেকে পড়াশোনা করছি, তারাও সেম ভাবে গ্রামে পড়াশোনা করছে, তারপরে বাজিতপুর হাই স্কুলে। এইখানে আমি কি করছি, আপনাদের বইয়ে দেখবেন অনেক বড় আকারে গল্প লেখা। এইখানে হচ্ছে আমি শুধুমাত্র মেইন পয়েন্ট গুলা, যেগুলো থেকে এমসিকিউ হয়, সিকিউ হয়, সেই জায়গাগুলো আমি নিয়ে আসছি। সো আপনারা আমাকে একটু নক দিবেন ক্লাসের পরে, আমি এই জিনিসটা আপনাদেরকে দিয়ে দিব, তাহলে পড়ার সময় এটা কাছে থাকলে যেটা হবে, আপনাদের কষ্টটা একটু কম হবে। তো উনি হচ্ছে চাচার সঙ্গে কলকাতায় যান এবং রিপন হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। আপনারা বেশিরভাগ দেখবেন আগের যত পুরাতন ব্যক্তি আছে তারা সব কলকাতার এই রিপন হাই স্কুল থেকে পড়াশোনা করা। বাংলাদেশে যেরকম ঢাকা ইউনিভার্সিটির নাম আছে না, অর্থাৎ অনেক পুরাতন, ঠিক তেমনি আপনার হচ্ছে রিপন হাই স্কুল কিন্তু অনেক বেশি পুরাতন এবং অনেক মানুষের কাছে এটা পরিচিত। তো উনি হচ্ছে পারিবারিক ভাবে আইএ পরীক্ষা দেন, অর্থাৎ বর্তমানে যেটাকে এইচএসসি আমরা বলি, সেই পরীক্ষা দেন 1948 সালে। বোর্ডটা আর একটু জুম করবো। আচ্ছা, এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু দেখেন। এখানে দেখেন, এই যে আমরা যার কথা বলতেছিলাম জনাব জহুরুল হক, ইনি হচ্ছেন আপনার হচ্ছে
এই জনাব জহুরুল হক কি করছে? জনাব জহুরুল হক হচ্ছে তিনি হচ্ছে 5 ভাই আর 3 বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন, তাই তো? ওকে, এখন ক্লিয়ারলি যদি দেখতে পান তাহলে তো খুবই ভালো হলো বিষয়টা। এই যে দেখেন, ইনি হচ্ছে এনার শিক্ষা জীবনে কি করছে, প্রাথমিকভাবে আমরা যেটা বললাম, পরবর্তীতে উনি কি করছে, উনি আইএ পরীক্ষা দিছে। এই যে আইএ পরীক্ষা, অর্থাৎ বর্তমানে যেটা এইচএসসি পরীক্ষা নামে আমরা চিনে থাকি, সেই পরীক্ষা উনি দিছিলেন এবং তিনি উত্তীর্ণ হতে পারেননি, অর্থাৎ ফেল করছিলেন। আর আপনারা জানেন সেই সময়ের এইচএসসি পরীক্ষায় পাশ করা ফেল করা অনেক, মানে এখনকার মতো ছিল না। এখন তো মনে করেন স্কুল কলেজে মনে হয় যে একটা কমন কথা প্রচলিত আছে যে বেঞ্চও পাশ করে। সে সময় সবাই পাশ করতো না, মানে খুব বেশি ডেডিকেশন থাকতে হতো, সেই সময় খাতা দেখতে অনেক কড়া হবে। তো উনি যখন এইচএসসি ফেল করেন তখন হচ্ছে, যেহেতু এখানে আমরা দেখছি যে উনি হচ্ছে সবার দ্বিতীয়, তার মানে হচ্ছে ওনার ঘাড়ে অনেক বেশি দায়িত্ব ছিল। এই জন্য উনি পরিবারের দায়িত্ব গ্রহণ করে আর পড়াশোনার সমাপ্তি ঘটে যায়। তার মানে খুব অল্প বয়সে উনি পড়াশোনা ছেড়ে দেন। এরপরে উনি উনি আহ ব্যবসার কাজে মনোযোগ দেন। কি করেন? ব্যবসার কাজে মনোযোগ দেন এবং 1948 সালে, মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে, মাত্র 77 টাকা বেতনে, মাত্র কত টাকা বেতনে? মাত্র 77 টাকা বেতনে উনি, এই যে দেখেন, মাত্র 77 টাকা বেতনে তিনি সি অ্যান্ড বি একটা বিভাগে চাকরি নেন। সি অ্যান্ড বি কি? সি অ্যান্ড বি জিনিসটা হচ্ছে একটা ছোটখাটো কোম্পানি, যেখানে হচ্ছে ক্লার্ক বা পিয়ন পোস্টে তিনি হচ্ছে চাকরিটা নেন। কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে এই সি অ্যান্ড বিটা হচ্ছে ক্লার্কের নিচেও হয়। হ্যাঁ, মানে ক্লার্ক যে পোস্ট তার থেকে নিচেও এই ধরনের পোস্টটা সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। এক এক কোম্পানির ক্ষেত্রে এক এক রকম। তো এই যে সিআরবি, এই জায়গায় যে উনি জয়েন করেন, তারপরে ওনাকে দেখে যে ওনার কাজ খুবই ভালো। পরে ওনাকে লোয়ার ডিভিশন ক্লার্ক, মানে ক্লার্কের নিচে যে পোস্ট আছে সেই পোস্টে তাকে পদোন্নতি দেওয়া হয়। এবং 1951 সালে তিনি আহ 3য় শ্রেণী কন্ট্রাক্টর হিসেবে তালিকাভুক্ত হন। তালিকাভুক্ত হন বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ উনি এই সময়টাতে নিজে যে ক্লার্ক ছিলেন না, ক্লার্ক থাকাকালীন নিজে একটা ব্যবসাও দাঁড় করানোর চেষ্টা করছিলেন। সেই ব্যবসাটা হচ্ছে কন্ট্রাক্টরি ব্যবসা, সহজ কথায় বললে দালালির ব্যবসা। এই দালালির ব্যবসা হচ্ছে উনি চালু করেন এবং পরবর্তীতে উনি বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন নামে একটা দালালির ব্যবসা বা কন্ট্রাক্টরি ব্যবসা চালু করেন। সহজ হিসাব, মানে যেটা আপনারা বুঝবেন, কন্ট্রাক্টর বলতে কি বুঝি আমরা? দালালি করা, কোনো একটা কাজ পাওয়া। মনে করেন দুইজনের ভেতরে বিয়ে দিবে, তো দুইজনের মধ্যে ঘটকালি করে কে? ঘটক। ওরে আমরা কি বলি? ঘটক। কিন্তু আসলে কিন্তু ও দালাল, মানে দুইজনের মধ্যে ঘটকালি করতেছে। ঠিক তেমনই কন্ট্রাক্টরের কাজ হচ্ছে দুইটা জিনিসের ভেতরে একটা মিল করা এবং মিল করে একটা জিনিস তৈরি করে দেওয়া, এটা। তো তিনি প্রথমে কিশোরগঞ্জে পোস্ট অফিস নির্মাণে কাজ করেন। কন্ট্রাক্টরদের কাজ হচ্ছে মানুষের কাছ থেকে কাজ নেওয়া, কাজ নিয়ে সেই কাজটা করে দেওয়া, এবং সেই কাজটা করে দেওয়ার জন্য যত ব্যক্তির দরকার হয়, যাই দরকার হয়, সবকিছু হায়ার করবে বা ভাড়া করবে ওই কন্ট্রাক্টর। এখন প্রথম কিশোরগঞ্জে উনি পোস্ট অফিস নির্মাণ করেন। যখন কিশোরগঞ্জে প্রথম পোস্ট অফিস নির্মাণ করেন, তার পরবর্তীতে উনি হচ্ছে অনেকগুলা কাজ পেয়ে যান। কারণ ওনার এই যে প্রথম পোস্ট অফিস নির্মাণের কাজটা ছিল অনেক বেশি ভালো, অনেক সুন্দর। পরবর্তীতে তিনি ঢাকার যে গুলিস্তান আছে, আমরা জানি ঢাকার সব থেকে ব্যস্ততম সড়ক, ঢাকার গুলিস্তানে উনি সড়ক নির্মাণের কাজ করেন, অর্থাৎ রাস্তা নির্মাণের কাজ পান। তার সততার কারণে তিনি প্রথম শ্রেণী কন্ট্রাক্টর হয়ে যান। এই যে দেখেন, এখানে কিন্তু উনি ব্যবসা শুরু করছিলেন 3য় শ্রেণী কন্ট্রাক্টর হিসেবে, কিন্তু পরবর্তীতে কি হয়, উনি প্রথম শ্রেণী কন্ট্রাক্টর হিসেবে স্বীকৃতি পান। কারণ হচ্ছে সবার আগে কাজ শুরু করতে হয় 3য় শ্রেণী কন্ট্রাক্টর হিসেবে। যখন আপনার কাজের মান ভালো হবে তখন আপনার আস্তে আস্তে উন্নতি হবে। 1960 সালে এসে উনি একটা টিম্বার কারখানা, মানে কাঠের বড় বড় কাঠ আছে না, যেগুলা দিয়ে আপনার হচ্ছে নৌকা বানায় বা এই ধরনের টিম্বার কারখানা উনি দিলেন। এবং ঢাকা জিঞ্জিরায় আবার গ্লাস কারখানা দিলেন। কারণ তখন কিন্তু তার কাছে টাকা হয়ে গেছে, এই যে কন্ট্রাক্টরদের কাছে কিন্তু প্রচুর টাকা থাকে, এই টাকা দিয়ে উনি গ্লাস কারখানা দেন। এবং 1964 সালে এসে ইস্টার্ন হাউজিং লিমিটেড নামে একটা আবাসিক বা আপনি বলতে পারেন রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন। বাংলাদেশের যত ধনী ব্যক্তি আছে সবার রিয়েল এস্টেট ব্যবসা আছে বেশিরভাগ। এখন রিয়েল এস্টেট ব্যবসাটা কি, মনে করেন নুসাইবাদের জমি আছে, কিন্তু ওদের বিল্ডিং করার টাকা নেই, ধরে নিলাম। এখন ওদের বিল্ডিং করার টাকা নাই। নুসাইবা বলল যে তার বাবা হচ্ছে ওই জমিটা কন্ট্রাক্টরদের কাছে দিবে বা রিয়েল এস্টেট কোম্পানির কাছে দিবে। তখন রিয়েল এস্টেট কোম্পানি ওই জমিতে, অর্থাৎ ওর বাবার জমিতে 10 তলা একটা বিল্ডিং করবে। 10 তলা বিল্ডিং করার পরে ওখান থেকে 5 তলা
মুসাইবাদের দিবে, আর 5 তলা হচ্ছে ওই কন্ট্রাক্টর নিয়ে নেবে। এখন কন্ট্রাক্টর কি 5 তলা কি করবে, খাবে? ওই 5 তলা, যে 5 তলা কন্ট্রাক্টর পাইছে, সেই 5 তলা কন্ট্রাক্টর বিক্রি করে দিবে। বিক্রি করে দিয়ে ওরা ওদের টাকা উঠাবে, বা ওরা হইতে পারে ভাড়া দিয়ে দিবে, এটা ওরা করতে পারে। তাহলে এখানে লাভ হলো কার কার? যেমন মুসাইবাদের মনে করেন বিল্ডিং হলো, ওরা 5 তলা পাইলো, আবার কন্ট্রাক্টরও যদি 5টা তালা পেয়ে সেটা বিক্রি করে দিল, সেখানে তার লাভ থেকে যায়। এইভাবে সাধারণত রিয়েল এস্টেট কোম্পানিগুলো তাদের ব্যবসা চালায়। বুঝতে পারছেন রিয়েল এস্টেটের ব্যবসার ধরনটা? সবাই বুঝছেন? স্যার, জানার নতুন চ্যাপ্টার, না জানাইলে হবে কেন? এটা থিওরি তো, একটু বোরিং লাগবে। তো আপনাদের একটা জিনিস অ্যানাউন্স করে রাখি, সেটা হচ্ছে আপনাদের আগামী সপ্তাহে শনিবারে অ্যাকাউন্টিং এর উপরে একটা ম্যারাথন ক্লাস হতে যাচ্ছে, এবং ক্লাসটা পুরোপুরি আমিই নিব। অ্যাকাউন্টিং এর আর্থিক বিবরণী যত যেখানে যা প্রবলেম আছে, সব প্রবলেম ওই দিন সলভ হবে। মানে একবারে 7টায় ক্লাস শুরু হবে এবং 10:30 11টা পর্যন্ত ক্লাস হবে। যত ধরনের প্রবলেম হয় সাধারণত আর্থিক বিবরণীতে, সব প্রবলেমের সলিউশন ওই ক্লাস হবে। তো থাকবেন তো ক্লাসে নাকি? থাকবেন? না থাকতে মন চাইলে গিয়ে জোর করে ধরে আনবো? আচ্ছা থাকেন, আমন্ত্রণ থাকলো, ঠিক আছে। এরপরে কি হলো, উনি 1965 সালে, দেখেন মানুষের টাকা হইলে দিন দিন কিন্তু ব্যবসা বাড়ে। টাকায় টাকা আনে, বাংলা একটা প্রবাদ আছে। তো 1965 সালে উনি আবার ইসলাম গ্রুপ অফ কোম্পানিজ, যখন দেখবেন কোনো কিছু শেষে এরকম লেখা আছে যে গ্রুপ অফ কোম্পানিজ, তার মানে অনেকগুলা কোম্পানি আছে, ওই একটা গ্রুপ অফ কোম্পানিজ এর আন্ডারে অনেক অনেক কোম্পানি আছে। যেমন ইস্টার্ন হাউজিং লিমিটেড, নাভানা লিমিটেড, আফতাব অটোমোবাইলস, আফতাব ডেইরি। ওর বাপ, মানে ওনার বাবার নাম ছিল আফতাব, তো সেই নামে উনি করছে। ঢাকা রিং রোলিং মিলস, মিলনার্স, ক্রিসেন্ট, এই যে বিভিন্ন প্রতিষ্ঠান তিনি হচ্ছে তখন চালু করেন এই 1965 সালে এসে। এরপরে জনাব জহিরুল ইসলাম যখন দেখলেন যে তার অনেক টাকা হয়ে গেছে, তখন তিনি সমাজসেবামূলক কাজ শুরু করেন। এবং সমাজসেবামূলক কাজের মধ্যে ওনার প্রথম যে সমাজসেবামূলক কাজ আছে, আর ওনাকে যে নামে বাংলাদেশের সবাই চেনে এক কথায়, সেটা হচ্ছে এই যে 350 শয্যা বিশিষ্ট একটা মেডিকেল আছে, ওনার নাম জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, আর এটা আছে বাজিতপুর, কিশোরগঞ্জের বাজিতপুরে, 350 শয্যা। বুঝতে পারতেছেন, বেসরকারি হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ যে মেডিকেল, সেটা হচ্ছে এই জহিরুল ইসলাম মেডিকেল কলেজ। 350টা সিট আছে ওখানে রোগীদের। এরপরে আবার উনি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট খোলেন, জহিরুল ইসলাম এডুকেশন কমপ্লেক্স আছে ওনার। তারপরে অনেকগুলো স্কুল, মাদ্রাসা, অনাথ আশ্রম ওনার নামে আছে। উনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে দেশের পক্ষে অনেক টাকা ব্যয় করে অবদান রাখেন। তবে খুব একটা বাজে জিনিস যেটা, সেটা হচ্ছে ওনাকে কয়েকবার গ্রেফতার করে পাকিস্তানিরা এবং মেরে ফেলার চেষ্টা করে। যদিও পরবর্তীতে উনি বেঁচে যান, তবে 1995 সালে অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর 19 অক্টোবর এই উদ্যোক্তা মারা যায়, অর্থাৎ তিনি হচ্ছে মারা যান। বলেন, জনাব জহিরুল ইসলাম সম্পর্কে মানে যতটুকু আমাদের দরকার ততটুকু বুঝছেন কিনা? যতটুকু পড়াইলাম এটা না বোঝার কিছু নয়, আপনারাও জানেন। আমি এখন মুসাইবারে বললাম যে আপনার জীবনের হিস্টোরি বলেন, ও বললে আপনারা ঠিকই বুঝে যাবেন। এটা বুঝছেন স্যারেরা? এখান থেকে সিকিউ এর থেকে এমসিকিউ বেশি আসবে। আর সিকিউ কিভাবে হবে, মনে করেন উদ্দীপকে বলে রাখবে যে মিস্টার অমুক ব্যক্তি এলাকায় একটা স্কুল খুললেন, স্কুল খোলার মাধ্যমে সেবা দিলেন। গ নম্বরে প্রশ্ন করবে, এই যে ব্যক্তি স্কুল খুললো বা 20 শয্যার একটা হাসপাতাল খুললো, এই ব্যক্তির সাথে তোমার পঠিত বইয়ের কোন ব্যক্তির নাম বা হচ্ছে তোমার পড়া কোন ব্যক্তির সাথে মিল আছে বা সাদৃশ্যপূর্ণ আছে। তখন হচ্ছে আপনার এই যে জনাব জহিরুল ইসলামের জীবনী সম্পর্কে উল্লেখ করতে হবে, উনি কি কি প্রতিষ্ঠা করছে সেটাও সেখানে লিখে দিতে হবে। যদিও এই টাইপের কোশ্চেন একটু কম হয়। বুঝতে পারছেন স্যারেরা? সবার কাছে ক্লিয়ার হলো? একটু জানান, নাহলে বুঝবো কি করে? নাকি সবাই চলে গেলেন? দেখেন এই চ্যাপ্টার গুলো বাদ বলেই কিন্তু আমি নিয়ে আসছি, এখন আপনারা যদি রেসপন্স না করেন তা হবে কেন বলেন? এরপর আসেন,
আমাদের দেশের সব থেকে আরেকজন সুনামধন্য ব্যক্তি, সে হচ্ছে জনাব স্যামসান এস চৌধুরী। আহ ইনি হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন যে প্রতিষ্ঠান আছে স্কয়ার গ্রুপ, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান হচ্ছেন এই জনাব স্যামসান এস চৌধুরী। এনারও জন্ম প্রায় ওনার ওই যে জহুরুল্লাহের জন্মের কাছাকাছি সময়, এনারা একই সময়ে প্রায় জন্মগ্রহণ করছে। তো 1925 সালের 25শে সেপ্টেম্বর উনি গোপালগঞ্জ জেলায় কি করেন, জন্মগ্রহণ করেন। 25 সালের 25শে সেপ্টেম্বর। এবং ওনার শিক্ষা জীবন হয় 1930 থেকে 1940 সাল পর্যন্ত। উনি হচ্ছে বিষ্ণুপুর যে উচ্চ বিদ্যালয় অর্থাৎ হাই স্কুল যেটা আছে সেখানে উনি পড়াশোনা করেন। পরে সিনিয়র ক্যাম্ব্রিজ ডিগ্রি অর্জন করেন এবং উনি কিন্তু পৃথিবীর সব থেকে বড় ভার্সিটি থেকে পড়াশোনা করছেন, হার্ভার্ড ইউনিভার্সিটি। তার মানে হচ্ছে এনার ফ্যামিলি আগে থেকে ধনী ছিল, এটা আমরা বুঝতে গেলাম। এরপরে আসেন উনি ব্যবসা শুরু করেন কোথায়। উনি যখন পড়াশোনা শেষ করেন, পড়াশোনা শেষ করে উনি ওনার গ্রামে ফিরে আসেন। গ্রামের নাম ছিল আতাইকুলা গ্রাম। এমসিকিউ তে প্রায় আসে স্যামসাং এর চৌধুরী গ্রামের নাম। এরপরে উনি হতেন, ওনার পিতা ছিল একজন ফার্মেসির, মানে ওনার পিতার একটা ফার্মেসি ছিল, ছোট দোকান ওষুধের। তো সেখানে উনি 1952 সাল থেকে গ্রামের বাজারে ওই যে দোকান ছিল ওখানে বসতো। আর বাবার দোকান থাকলে নর্মালি কি হয়, সেখানে বসে ওষুধ নাড়াচাড়া করতো ফার্মেসিতে। এই যে দেখলো ঔষধ নাড়াচাড়া করতে গিয়ে তখন থেকে ওনার ব্যবসার চিন্তা মাথায় আসলো। এবং 1958 সালে 1958 সালে উনি ওষুধ কারখানা স্থাপনের কি পান, লাইসেন্স পান। কত সালে, 1958 সালে উনি ঔষধ কারখানা স্থাপনের কি পান, লাইসেন্স পান। কারণ হচ্ছে একটা ঔষধ কারখানা তৈরি করতে গেলে তার লাইসেন্স নেওয়ার দরকার হয়, কারণ এটা হচ্ছে ড্রাগস। এই ধরনের জিনিস কেউ চাইলেই করতে পারে না, এর জন্য হচ্ছে তাকে লাইসেন্স নিতে হয় সরকারের থেকে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা হয় 1958 সালে, এমসিকিউতে এটা আসতে পারে। তারপরে বলছে উনি উনি নিজের সহ প্রত্যেকে 20,000 টাকা করে দিয়ে মোট 80,000 টাকা, ওনার আরো 3 বন্ধু ছিল, মোট 4 জন, 20,000 টাকা করে দিয়ে 80,000 টাকায় 12 জন শ্রমিক নিয়ে ওনারা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন। জাস্ট চিন্তা করেন, 4 জন মানুষ 20,000 টাকা করে 80,000 টাকা নিয়ে 12 জন শ্রমিক নিয়ে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। আর এখন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর মূলধন কত টাকা জানেন, কয়েক শত কোটি কোটি টাকা। ভাবেন জাস্ট এতটুকু, সেটা 1958 সাল আর এখন 2025 সাল। তো আপনারা যদি ছোটখাটো একটা ব্যবসা এখন দিতে চান, আপনার কাছে মনে হইতে পারে যে স্যার এখন ব্যবসা দিলে কি আসলে লাভ করা সম্ভব। স্যার সম্ভব। আমরা যে স্যামসাং এইচ চৌধুরীর কথা পড়তেছি, শুধু স্যামসাং এইচ চৌধুরী না, আমাদের বইয়ে অনেক কিছুই আপডেট না, বুঝছেন। আমাদের বই যারা তৈরি করে, আমি তো রেকর্ড হচ্ছে জিনিসটা তারপরে বলি, তাদের মাথায় অনেক সমস্যা আছে, বুঝছেন। ভালো ব্যক্তিরা বইগুলো লেখে না। প্রবলেমটা হচ্ছে আমার ওই 58 সালের গল্প কেন এখন লেখা লাগবে, কেন পড়া লাগবে। আমার তো বর্তমান সময়ে অনেক ইতিহাস আছে। যেমন আপনাদেরকে একটা কথা বলি, আপনারা উবার বা পাঠাওয়ের নাম শুনছেন না, পাঠাওয়ের নাম তো শুনছেন নিশ্চয় না, বা উবার, এই যে জিনিসগুলা স্যার, উবার বা পাঠাও, এই যে উবারের প্রতিষ্ঠা করে 2টা ছেলে এবং তারা 2জনই ছিল রানিং স্টুডেন্ট, থার্ড ইয়ারে পড়তো। তো তারা যখন প্রথমে শুরু করে তখন মানুষ বলতে নাকি পাগল হয়ে গেছে নাকি, অ্যাপ চালু করে আবার মানুষ কি করে বাইকে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো তখন তাদের মূলধন ছিল 120 টাকা। 120 টাকা কি করে জানেন, এমবি কিনতে। আর হচ্ছে অ্যাপ ট্যাপ তৈরি করতে সব মিলে 5,000 টাকা তারা খরচ করছিল। এরপরে যেটা হলো, ওই ব্যক্তিরা প্রথমে ইনকাম পায় নাই, তারপরেও ইনকাম পায় নাই, 4 মাস না 5 মাস তারা লস খাইছে। খাওয়ার পরে তাদের ফ্যামিলি থেকেও তাদেরকে পাগল বলা হয়েছে। উবারের যারা প্রতিষ্ঠাতা, আপনারা ইউটিউবে সার্চ দিলে এগুলো পাবেন। তো এই যে এই ব্যক্তিরা হচ্ছে যখন লস খাইলো 6 মাস পরে গিয়ে মানুষ আসলে ফিল পাইলো, সেই সময় একটা অ্যাক্সিডেন্ট হইলো। এবং অ্যাক্সিডেন্টে যে আসলে উবার ড্রাইভার ছিল, সরি সে সময় যে মোটরসাইকেল ড্রাইভার ছিল, তাকে ট্রেস করা গেল যে আসলে মার্ডারটা হলো কেন। পরবর্তীতে যেটা হলো, উবারের প্রয়োজনীয়তা মানুষ অনুভব করলো এবং প্রচুর পরিমাণে মানুষ এই উবারের সাথে কানেক্ট হলো, পাঠাওয়ের সাথে কানেক্ট হলো। এখন তারা কোনো কিছুই করে না, ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করে। এটা হচ্ছে ব্যবসার ধরন। সো আপনারাও চাইলে ব্যবসা করতে পারেন। এই রানিং স্টুডেন্ট লাইফ থেকে ছোট ছোট ব্যবসা করবেন, পড়াশোনার পাশাপাশি সেটা চলতে থাকবে। যেমন নুসাইবাকে বললাম বা ইয়ানিকে বললাম, আপনারা কেক তৈরির কাজ শিখতে পারেন। এখন দেখেন আমাদের দেশের টেন্ডেন্সি কি, আপনি একটা জিনিস শিখলেন, সেই জিনিসটা আপনি নিজের মতো করে সেল করতে পারেন।
কেক তৈরি করতে পারেন, সেটাকে সেল দিতে পারেন। বা হচ্ছে আপনারা বিউটি পার্লারের যে কাজগুলো আছে, এখন দিন দিন কিন্তু এগুলো চাহিদা সম্পন্ন, এগুলো মজার কিছু নেই। তো আপনারা এই কাজগুলো শিখতে পারেন। ছোটখাটো একটা দেখা যাচ্ছে দোকান নিয়ে সেইখানে হচ্ছে আপনারা এলাকায় সার্ভিস দিতে পারেন। এই যে বিউটি পার্লার দেওয়া বা এইগুলো দেওয়া, মানুষ তো এখানে যায়, তাই না? তার মানে এগুলো সার্ভিস আছে, এটা আপনার ব্যবসা। সো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিস থেকে আপনারা বাড়াইতে পারেন। এটা আমি দেখছি, অনেককেই দেখছি। আমি ভার্সিটিতে থাকাকালীন অনেককে দেখছি চকলেটের ব্যবসা দিতে। সেই চকলেট গুলো বাইরে থেকে নিয়ে আসতো, এবং মেয়েরা বা ছেলেরা অনেকেই আছে চকলেট প্রচুর পছন্দ করে। তো সবকিছু মিলে মানুষ যেটা চাইবে সেটা আপনি বিক্রি করতে পারলে ভালোভাবে, সৎভাবে, আপনার ব্যবসায় পিছিয়ে তাকানোর কোনো দরকার নেই। ইনশাল্লাহ একটা জায়গায় পৌঁছে যাবে। তো এই স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রথম যে ওষুধটা তৈরি করে তার নাম ছিল স্ট্রং সিরাপ। এই সিরাপের কাজ ছিল মানুষের রক্ত পরিশোধন করা, অর্থাৎ আমাদের রক্তের ভেতরে অনেক ভেজাল আছে। এমনি তো বাঙালির রক্তে বহুত ভেজাল। তারপরে এমনি নর্মালি মানুষের রক্তে যখন অ্যালার্জি হয় বা অন্য কোনো প্রবলেম হয়, ওই রক্তটাকে বিশুদ্ধ করার জন্য স্টোন সিরাপ ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে প্রথম। তৈরি করে কারা? স্কয়ার গ্রুপ। এবং কত সালে তৈরি করে এটা? প্রথমত সম্ভবত তৈরি করছিল 1970 সালে। এটা তাদের কাজ। এখন স্কয়ার গ্রুপের বর্তমান অবস্থা কত? 30,000 শ্রমিক কর্মরত আছে। এটা একটা ডাহা মিথ্যা কথা। এই বইটা যখন লেখা হয়েছে, এই বইটা লেখা হয়েছে 2012 সালে, আর এখন 2025 সাল। 2012 সালে যখন বইটা লেখা হয়েছে সেই সময় ছিল 30,000 কর্মকর্তা বা শ্রমিক। আর এখন নিশ্চয়ই এটা 30,000 নাই, 1 লাখের বেশি হয়ে গেছে, বুঝছেন? সো আমাদের বইগুলো আপডেট হয় কম। ব্যবসা সম্প্রসারিত হয়েছে, ঔষধ শিল্প আছে, টেক্সটাইল আছে। এখন স্কয়ারে প্রোডাক্ট নাই এমন কিছু নাই, স্কয়ারে বহুত প্রোডাক্ট আছে। এদের কিন্তু টিভি চ্যানেলও আছে। আপনারা হয়তো জানেন না, এদের টিভি চ্যানেলও আছে। এই যে মাছরাঙা টেলিভিশন। মাছরাঙা টেলিভিশন হচ্ছে স্কয়ার গ্রুপেরই প্রতিষ্ঠান। তারপরে ওদের প্রায় ঢাকা শহরে 1000-এর উপরে আপনার হচ্ছে চেম্বার আছে, মানে ডাক্তারদের চেম্বার। ওনার ছেলে মেয়ে আছে। আহ ওনার বউয়ের নাম হচ্ছে অনিকা চৌধুরী। 3 ছেলে আছে, তপন চৌধুরী, অঞ্জন চৌধুরী আর স্বপন চৌধুরী। তারা সবাই ব্যবসায়ী। ওই যে বাবার ব্যবসা আছে, সেই ব্যবসার হাল ধরছে। আর স্যামসাং এইচ চৌধুরী তার এই কাজের কারণে সিআইপি নির্বাচিত হন। সিআইপি হচ্ছে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন। এটা নির্বাচিত হন এবং উনি তিনবার পুরস্কার পান। পরবর্তীতে 2012 সালের 5 জানুয়ারি এসে উনি 86 বছর বয়সে মারা যান। এই হচ্ছে ওনার পুরো জীবন দর্শন। তো স্যামসাং এইচ চৌধুরী সম্পর্কে বুঝতে পারছেন স্যারেরা? এটা একটা হিস্টোরিক্যাল জিনিস। ওকে, ক্লিয়ার। নুসাইবা, ইনা, ম্যানি, একটু বলেন তো, বিরক্তি লাগতেছে? সত্যি করে বলো, ট্রু রিভিউ দেন। একবার ট্রু রিভিউ দেন যে আমাদের যে আজকে পুরো জিনিসটা হচ্ছে থিওরি, এখন বিরক্তি লাগতেছে কিনা আমাকে একটু বলেন। আচ্ছা, বিরক্তি লাগতেছে না? হ্যাঁ, এখন দেখেন, এখানে আমার তো আসলে অনেক কিছু করার থাকতো। এখানে থিওরিটিক্যাল তো। আহ ঠিক আছে। তারপরে আমরা একটু গল্প আকারে যাই। দেখেন, এই বইয়ের পড়া পড়লে এই ধরনের থিওরিটিক্যালে গল্প লাগে। আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল কয়েকটা গল্প বলবো, যাতে হচ্ছে আপনারা এই জিনিসগুলোতে ইনফ্লুয়েন্স হন ব্যবসা করার প্রতি। বলবো? যদি আপনারা বলেন, পারমিশন দেন, তাহলে আমি বলবো। ওকে, দেখি সবাই পারমিশন দেয় কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আপনারা সম্ভবত ইসেও পাবেন, ইউটিউবেও পাবেন, আমি দেখছি তাই বললাম। এখন রিয়েলিটি চেক করতে গেলে আসলে ভেজাল হবে, বুঝছেন? আমরা বাঙালি তো অনেক মিথ্যা কথা বলবো। সো জিনিসটা হচ্ছে ভেজালের হয়। তুমি যদি একটা কথা বলি, কেউ যদি শুধু পড়াশোনা করে, আমার মনে হয় কি এটা লস। শুধু পড়াশোনা করে, অন্তত দেখেন আপনারা যারা আছেন বা আমরা যারা আছি, মোস্ট অফ দা ফ্যামিলি আমরা হচ্ছে মিডিল ক্লাস। সো মিডিল ক্লাস ফ্যামিলিতে আপনাকে আমাকে বসায়
পড়াশোনা শেষ করতে, মাস্টার শেষ করতে প্রায় বাংলাদেশে 23, 24, 25 লেগে যায়। তো 25 বছর বয়স পর্যন্ত আপনাকে বসায় খাওয়ানো গার্জিয়ানের জন্য টাফ। এটা আপনিও যখন গার্জিয়ান হবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে সম্ভব না। সেটা মেয়েদের ক্ষেত্রে কিছুটা হইলেও ছেলেদের ক্ষেত্রে মোটেই সম্ভব না। মানে আমাদের দেশের সমাজ সেভাবে ভালো চোখে দেখে। তো আমি একজন ব্যক্তিকে দেখছি, যখন আমি ঢাকাতে প্রথম আসি তখন ওনাকে, আমার নাম মনে নাই ওনার। তো আমি যখন দেখছি সে সময় আমের সিজন ছিল, তো আমি সন্ধ্যায় যখন ওই এলাকায় টিউশনি করতে যেতাম, তো নর্মালি দেখা যায় তো কি যে রিক্সায় নামলে আমি ওখানেই নামতাম, মানে ওনার ওই দোকানটার সামনে, রাস্তার ধারে একটা ঝুপড়ি দোকান, এবং উনি আম বিক্রি করতেন। রাজশাহী আম, সাতক্ষীরা আম, খুলনা আম, বা আপনাদের এই যেসব দিকে মিষ্টি আম পাওয়া যায় সেই আমগুলো উনি সেল করতেন আমের সময়। তো তো একদিন বৃষ্টি হচ্ছিল হঠাৎ, তো আমি ওনারই বললাম যে ভাই আমি কি একটু দাঁড়াবো, তো উনি আমাকে বললো হ্যাঁ হ্যাঁ দাঁড়ান। তো অনেকক্ষণ বৃষ্টি হওয়ার কারণে উনি বলতেছিল যে ভাই আপনাকে প্রায় দেখি এখানে, তো কি করে, চাকরি বাকরি করে? তো আমি বললাম না ভাই টিউশন করি। পরে উনি আমাকে বললো যে আসলে পড়াশোনা কোথায় করছেন? পরে আমি বললাম যে আমার পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটিতে রানিং চলতেছে। এই যে ওনাকে আমি বললাম যে পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটিতে রানিং চলতেছে, তখন উনি আহ ফ্রিলি আমার সাথে কিছু কথা বললেন, যেমন হচ্ছে উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে, বুঝছেন? এখন রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা যেহেতু করে আসছে, রাজশাহীর আম আমরা জানি ফেমাস। উনি বলতে চাচ্ছে ওনার বাবা মারা গেছে, উনি ওনার বক্তব্যটাই আমি আপনাদেরকে বলতেছি, ওনার বাবা মারা গেছে, ওনার দুইটা বোন পড়াশোনা করে, এবং ওনার মা ব্রেন স্ট্রোকের পরে প্রতিবন্ধী হয়ে গেছে। এক প্রকার সে কোনো কিছু সেন্সই নেই। তো তার মানে পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি ওনার ঘরে। তো উনি সে সময় বললো যে ভাই এত বছর পড়াশোনা করে আসলে মনে হলো জীবনটা বৃথা, তবে আমি পড়াশোনায় হাল ছাড়িনি। উনি বলতেছে আমি ঢাকাতে আসার পরেই যে আমের ব্যবসা শুরু করলাম, টিউশনি করে আমার সংসার চলে না, আমি আমের ব্যবসা শুরু করলাম। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার দিনে কেমন ইনকাম হয়, মাসে কেমন থাকে? উনি বললো যে দেখেন আমার দিনে 1500, 2000 টাকাও থাকে, কোনো কোনো দিন 4000 টাকাও থাকে। এটা ডিপেন্ড করে, যেহেতু এটা আমার ব্যবসা। তো উনি যখন এটা বললো, আমি বললাম যে মাসে কেমন থাকে অন অ্যান অ্যাভারেজ? তখন উনি আমাকে বললো যে লাখ টাকার কাছাকাছি থাকে, লাখ পারও হয়, কাছাকাছিও থাকে। তো অন অ্যান অ্যাভারেজ উনি লাখ টাকার কথা বললো। জাস্ট আমি ওখানে দাঁড়ায় ভাবলাম যে আমি টিউশনি করতেছি কয় টাকার, আর উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমার 2 বছরের সিনিয়র, উনি পড়াশোনা, সরি 2 বছর বলতেছে, মানে আমার থেকে পড়াশোনা শেষ করে উনি 2 বছর হয়েছে আসছে ওখানে, তো আমার থেকে 4, 5, 6 এর মতো সিনিয়র। তো উনি হচ্ছে জাস্ট এটা করতেছে, আমি জাস্ট ভাবলাম যে ঢাকা শহরের এখন একটা ছোট রাস্তার সাইডে মানে পেপার পলিথিন দিয়ে ঢেকে একটা ব্যবসার ভিতরে লাখ টাকার ব্যবসা আছে, আর আমরা কিসের পিছিয়ে ছুটি, বিসিএস দিব, এই চাকরি করব, হ্যান করব, ত্যান করবো, এটার পিছিয়ে ছুটি। এখন উনি যেটা করছে ওনার এই ব্যবসার পাশাপাশি উনি ওনার পড়াশোনাটা কন্টিনিউ করছে, এবং উনি পরবর্তীতে হয়তো অনেক ভালো জায়গায় গেছে। তবে ওনার যে ব্যবসার যে রিজিকটা, সততার কারণে উনি ডিরেক্ট বলতো যে আমার একটা আমে ফরমালিন নাই, আপনি চাইলে যে কোনো ল্যাবে নিয়ে টেস্ট করতে পারেন, আমি বাগান কিনছি, বাগান থেকে পাকা আম ডিরেক্ট ঢাকাতে নিয়ে আসি এবং সেল করি। তবে অন্য দোকানে আপনি 100 টাকায় আম পাবেন, আমার কাছে 120 টাকায় পাবেন। এখন আপনার ইচ্ছা আপনি নিবেন কি নিবেন না। ওনার এই যে কথার টোনটা, যে অন্য দোকানে 100 টাকা পাবেন, আমার কাছে 120 টাকা, আমার এখানে ফরমালিন নাই, আপনি নিবেন কি নিবেন না এটা আপনার ইচ্ছা, এই কথার টোনটার ভেতরে একটা শক্তি ছিল, একটা সততা ছিল, যে আসলে এই ব্যক্তি সৎভাবে এই করতেছে, না হলে সে কেন 20 টাকা বেশি রাখবে, আপনিও বা কেন 20 টাকা দিয়ে কিনবেন? এই যে জায়গাটা, দেখেন একটা ব্যক্তির জীবন চেঞ্জ করে দিল ব্যবসা। সো আপনাদের ক্ষেত্রে আমি এটাই বলবো, শুধু পড়াশোনা করবেন না, চারপাশে খেয়াল রাখবেন যে এই জিনিসটা আমার সমাজে দরকার আছে, আমি যদি এই জিনিসটা নিয়ে আসতে পারি, এই জিনিসটার চাহিদা আছে, এই জিনিসটা বিক্রি হয়। এখন আপনারা 9, 10-এ পড়েন, এইচএসসি তে যখন পড়বেন, অনার্সে যখন যাবেন, এই যে এখন দেখতেছেন রাস্তার সাইডে, দেখতেছেন, বুঝতেছেন, আস্তে আস্তে যে যে জিনিসটা হবে আপনাদের ভেতরে কনফিডেন্স পারবে, বিশ্বাস হবে যে না আমিও পারবো। সো একটা জিনিস মনে রাখবেন, যতগুলো ব্যবসায়ী বাংলাদেশে আছে, বাবার টাকায় ব্যবসায়ী হয়েছে এরকম ব্যক্তি খুবই কম। যারা নিজে খাটছে, খেটে ব্যবসায়ী হয়েছে, এই সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি। সো এটা আপনারা করবেন।
আজকে হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে একটু ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন যে আহ ঢাকা শহরে অনেক ব্যক্তি আছে রাতের বেলা ডিম বিক্রি করে। বাস স্ট্যান্ড গুলা বা ট্রেন স্টেশন গুলা বা যেগুলো জায়গায় হচ্ছে মানুষ ব্যস্ত থাকে বা অনেক রাত পর্যন্ত জেগে থাকে, এইসব অঞ্চলগুলোতে দেখবেন ডিম বিক্রি করে। তো আমি নর্মালি এরকম অনেক ব্যক্তিকে দেখছি। আমার আবার একটু সত্যি বলতে যেটা, আমি একটু মানুষের সাথে খুব বেশি মিশি, মানে কেউ কিছু বললে আমি আবার উল্টা জানতে চাই যে আসলে কি হচ্ছে। তো দেখা যায় কোথাও ডিম খাইতে গেলে আমি ফাও কোশ্চেন করে বসি যে ভাই আপনার কেমন প্রফিট থাকে, মানে কথাই কথা। এখন প্রথম দিন গিয়ে যে জিজ্ঞাসা করি তা কিন্তু না, এটা হতে পারে যে 2-4 দিন পরে গিয়ে আমি জিজ্ঞাসা করতেছি। একটা জায়গায় রেগুলার যাচ্ছি, 2 দিন পরে তার কাছে জিজ্ঞাসা করতেছি, এটা আমার একটা বাজে হ্যাবিট বলতে পারো। সো আমি এটা জিজ্ঞাসা করে বসি, তখন দেখা যায় অনেকে খুব ভালো মতো অ্যান্সার দেয়, আবার কেউ অ্যান্সার দিতে চায় না। না দিতে চাইলে নাই, তবে আমি জানার চেষ্টা করি। তো আমি হচ্ছে মিরপুর এলাকায় একটা ছেলেকে, ওই ছেলেটার বয়স সম্ভবত আইডিয়া করে বলতে পারি 14-15, মানে আপনাদের এজে প্রায় 14-15 বছরের একটা ছেলে ওইখানে হচ্ছে ডিম বিক্রি করে। ও ডিমের স্পেশালিটি হচ্ছে একটা সালাদ দেয় ডিমের সাথে। এবং ওই সালাদ দেওয়ার কারণে ওর ওই দোকানে ডিম খাইতে গেলে এক প্রকার সিরিয়াল ধরতে হয়। মানে কেউ যদি এসে খায় তো একটা খায় না, দুইটা খায়। এখন ওরে আমি জিজ্ঞাসা করলাম, তো ছোট মানুষ তো, ও খুব মানে চটচট করে অ্যান্সার গুলা দিল খুব দ্রুত। বিষয়টা এভাবে বললো, ভাই আমার একটা হাঁসের ডিম কেনা আসে 20 টাকা, বিক্রি করি 25 টাকা, তার মানে আমার লাভ থাকে কত? 5 টাকা। দেখেন, ওর একটা ডিমের লাভ থেকে 5 টাকা, আর ওর দোকানে ডিম খাইতে গেলে সিরিয়াল ধরতে হবে, ব্যবসার পলিসি বুঝুন। ও ওই ডিমের সাথে কি দিচ্ছে? সালাদ দিচ্ছে। এখন ওর সালাদে কিন্তু কষ্ট নাই। আপনি বলতে পারেন স্যার সালাদেও তো খরচ আছে। সালাদের খরচটা কেমনে উঠায় জানেন? ডিম যখন বেশি কেনে তখন 18 টাকা পড়ে, 17 টাকা পড়ে, তখন ওই সালাদের খরচটা আর 3 টাকায় পোষায় যায়। ওর একটা একটা ডিমে 5 টাকা লাভ থাকে। এবং ওরে আমি জিজ্ঞেস করলাম দিনে কতটা ডিম বিক্রি হয়, তো ডিরেক্ট অ্যান্সার দিল 1000-এর কাছাকাছি, নাহলে 1000 পার হয়। শুক্রবারের দিন আরো বেশি হয়। জাস্ট ভাবলাম যে এইটুকু ছেলে, দিন যদি আমি ওর কথা নাও ধরে অ্যাভারেজে ধরি, 1000 দরকার নাই, 500 সেল করে বা মনে করেন 200 সেল করে, এত দূর যাওয়ার দরকার নেই, 200 সেল করলো, দিন কত হয়? আপনার হচ্ছে 1000 টাকা হয়। মাসে কত হয়? 30,000 টাকা হয়। এখন জাস্ট ভাবা ব্যবসা জিনিসটা কোথা থেকে কোথায় নিয়ে যায়। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। সো আমাদের উচিত আমাদের বইগুলোয় এই জিনিসগুলোকে আপডেট করা। কোথায় সায়েদা বেগম, কোথায় জহুরুল হক, 1958 সালের ঘটনা নিশ্চয়ই এখনকার সাথে রিলেট করা পসিবল না। সো এইসব আজাইরা ভুতুড়ে গল্প করে কোনো লাভ নাই। বর্তমান সময়ে একটা মানুষ কিভাবে পরিস্থিতির সাথে লড়াই করে জিততেছে, ব্যবসা করতেছে, সেই জিনিসগুলা জানাটা জরুরি, তাই কি না? বুঝতে পারছেন? তো আপনারা আবার ভাইবেন না স্যার ডিমের ব্যবসা করতে বলতেছেন না। আমি জাস্ট বলতেছি আপনারা আমরা সবাই মিডিল ক্লাস থাকবো। 5 টাকা খরচ করার আগে ভাববেন আমি এই টাকাটা দিয়ে কিছু করতে পারবো। সো এটা হচ্ছে আমার রিকোয়েস্ট যে নুসাই বা ইয়ানি আপনারা খুব ভালো পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। আপনার কাছ থেকে যদি 2000 টাকা ইনকাম হয়, আপনার ফ্যামিলি অনেকটা বেঁচে যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে মেনটেন করতে হবে, ঠিক আছে? এরপরে আসেন সায়দা বেগমের একটা গল্প আছে। ইনি হচ্ছে একটা জেন্টস টেইলার দেয়, এবং এনার কোনো শখ বা কোনো পরিকল্পনা ছিল না যে উনি কোনো ব্যবসা দিবেন। তবে 97 সালে হঠাৎ করে ওনার স্বামী মারা যায়। আর একটা মেয়ের হাজবেন্ড মারা যাওয়ার মানে হচ্ছে আমার কাছে মনে হয় পৃথিবীতে তার কেউ নেই। বিয়ের পরে তো এমনি হাজবেন্ড ছাড়া কেউ থাকেই না। সো ওই হাজবেন্ড মারা যাওয়ার অর্থ হচ্ছে তার কিছু নেই, তার কেউই নেই। তখন ওই যে স্বামীর যে আহ টেইলার ছিল, ওই টেইলার্সে উনি হচ্ছে মালিক হিসেবে বসেন। এরপরে ওনার আবার ছিল 4টা মেয়ে। এই 4টা মেয়ের বিয়ে দেওয়া সেই সময়ে তো 97 সাল, বুঝতে পারতেছেন যৌতুকের কি অবস্থা। এই যে যৌতুকের অবস্থা, এই কারণে ওনার স্বামীর যে ব্যবসা সেই ব্যবসার হাল ধরে এবং 4 মেয়ে বড় করার চেষ্টা করে। তবে ওনার স্বামী ছিল অসুস্থ, ক্যান্সারের মতো একটা ভয়াবহ রোগ ছিল। এই রোগের পিছিয়ে তার পুরা সংসার ধ্বংস হল। এবং তার কাছে মাত্র মূলধন ছিল 50,000 টাকা, মানে তার সামান্য কিছু গহনা বেঁচে ছিল সেই গহনা। এবং উনি বরিশাল সদর যে হাসপাতাল আছে না, যাদের বাসা বরিশাল তারা জানেন, ওইখানে হচ্ছে জেন্টস টেইলার্স দেয়। টেইলার্স দেওয়ার পরে ওনার তো কোনো অভিজ্ঞতা ছিল না। আগে যারা কর্মচারী ছিল দোকানে,
তাদের থেকেই উনি আবার কাজ শিখে নেন এবং পুরুষদের পোশাক তৈরি করার কাজও শুরু করেন। প্রাথমিকভাবে এলাকার মানুষজন বিষয়টা খুব বাজেভাবে নেয়, যে মহিলা মানুষ রাস্তায় বেরোইছে পুরুষের পোশাক বানাচ্ছে, সি সি সি, এমনি কি চলে নাকি? বোঝেনি তো, আমাদের এলাকার বা আমাদের দেশের মানুষের কাজ হচ্ছে আপনি না খেয়ে মরে যান, কিন্তু মেয়ে মানুষ হইলে কোনো কাজ করতে পারবে না। এটা এখনো অনেক এলাকায় আছে, আপনি না খেয়ে মরে যাবেন, সে আপনার নিয়ে হাসি ঠাট্টা মজা নিবে, কিন্তু আপনি কোনো কাজ করতে গেলে এই বিষয়টা তাদের কাছে খুব ইগোতে লাগে। এই ধরনের আত্মীয় স্বজনদের জুতা মারা দরকার, বুঝছেন? তো এই যে বিষয়টা, তখন তারা কেউ ভালোভাবে নেয়নি। তবে তিনি দেখলেন যে ভাই আমার তো চারটা মেয়েরে বড় করতে হবে, বিয়ে দিতে হবে। একটা কথা আছে, যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায় তখন তাকে যতই সমালোচনা করেন না কেন, ওই ব্যক্তি আর সমালোচনা নেয় না। তার কাছে সমালোচনা মনে হয় না যে সমালোচনা, তার কাছে মনে হয় যে ভাই পেটে ক্ষুধা, আমার ক্ষুধা মেটাতে হবে, ওকে কি বললো আমার দেখার দরকার নেই। ঠিক তেমনি উনি কারো কথা শোনেননি, এবং উনি তখন সাধারণ গৃহবধূ থেকে এমন হন যে সবাই তার কাছে আসবে টেইলার্সের কাজ করাইতে। মানে ওই এলাকার যত ব্যক্তি আছে বেশিরভাগ হচ্ছে তার কাছে টেইলার্সের কাজ করাইতে, কারণ আগে এত পরিমাণে যে টেইলার ছিল না। পরে বাংলাদেশ সরকার তাকে 2008 সালে সফল নারী উদ্যোক্তা হিসেবে ঘোষণা করে এবং তাকে একটা পুরস্কার দেয়। বুঝতে পারছেন এই পর্যন্ত স্যারেরা? সবার কাছে কি ক্লিয়ার হলো? জিনিসগুলো বয়ে আছে, মুসাইবা আপনারা কি চলে গেলেন আমাদের রাইখা? আপনারা বুঝছেন একটু জানান, তাহলে আমার তো মনে হবে যে আপনারা কেউ নাই। ঘুমায় যায় না কেউ, বুঝছেন? এগুলো বোঝারও কিছু নেই, আমি জানি। তবে আপনাদের এই জিনিসগুলো পড়ানো হয় নাই তো, এই জন্য আমি হচ্ছে এই জিনিসগুলো আবার নিয়ে আসছি। এবার আসেন ব্যবসায়ী আবুল কালাম আজাদ। তিনি হচ্ছে বাংলাদেশে আজাদ প্রোডাক্টস আছে, এই আজাদ প্রোডাক্টস এর মালিক। উনি ওনার প্রথম ব্যবসা শুরু করেন 450 টাকায় এবং 1970 সালে। মেজাজটা আমার প্রচুর খারাপ হয়, 70 সালে টাইম কেন পোলাপন এখন করবো, সে সময় 450 টাকার, এখনকার 450 টাকা কি একই হইলো? ও ছাগলে বই লিখলে যাওয়া হবে, বুঝছেন? ওকে। এইচএসসির পরে উনি পাটের বিনিময়ে ইলিশ আর কাঁঠাল কিনতে গিয়ে ব্যবসা সুযোগ দেখেন। উনি হচ্ছে ওই যখন গ্রামে ছিল তখন হচ্ছে উনি নর্মালি যেটা করতো, দেখতো যে কিভাবে ব্যবসাগুলো হয়। তখন উনি ওনার খালাতো ভাই থেকে 450 টাকা ধান নেন এবং ধান নিয়ে ওই নারকেলের ব্যবসা শুরু করেন। অর্থাৎ নারকেল কিনে নিয়ে যাইতো, এক হাট থেকে আরেক হাটে নিয়ে নারকেল বিক্রি করতো। মনে করেন মুসাইবাদের এলাকায় নারকেলের দাম হচ্ছে 400 টাকা, একটা নারকেলের দাম, সরি, ধরে নেন যে 10টা নারকেলের দাম 400 টাকা, তার মানে একটা একটা 40 টাকা। গ্রামের দিকে তো এরকম দাম। আপনারা জানেন ঢাকায় নারকেলের দাম কত? ঢাকায় এখন একটা ডাবের দাম গতদিন জিজ্ঞাসা করছিলাম 150 টাকা। তো মনে করেন ওইখান থেকে 40 টাকা একটা ডাব কিনে নিয়ে এসে ঢাকায় 150 টাকা বিক্রি করলে 110 টাকা লাভ থাকবে না, আমি জানি। 110 টাকা লাভ থাকার দরকার নেই, 50 টাকা তো লাভ থাকবে। দিন 10টা নারকেল বিক্রি করতে পারলে 500 টাকা। তো 10টা নারকেল তো আপনি যে কোনো হসপিটালের দোকানের সামনে বসলে এমনি বিক্রি হবে। সকালবেলা যারা হাঁটতে বের হয় সে সময় যদি আপনি ওইরকম লোকেশনে দাঁড়ান তাহলে আপনার এমনি 10টা নারকেল সকাল 8টার মধ্যে বিক্রি হবে। তার মানে আপনি দিন যদি 20টা 25টা নারকেল বিক্রি করতে পারেন, আপনার মাসে 30-35 হাজার টাকা এমনি থাকবে ঢাকা শহরে। এটা হচ্ছে টেকনিক। সো আপনাকে বুঝতে হবে যে কোথায় দাঁড়াইলে আপনার জিনিসটা বিক্রি হবে। এই যে জিনিসটা, এইটা উনি বুঝতে পারেন এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ব্যবসা করেন, এবং এটাই ছিল ওনার জীবনের টার্নিং পয়েন্ট। পরবর্তীতে কি করে? বেটা আরো ব্যবসা শুরু করে, গ্রাম ছেড়ে দেয়, ঢাকা শহরে আসে। বায়তুল মোকাররম আছে অর্থাৎ বাংলাদেশের জাতীয় মসজিদের সামনে দাঁড়ায় পোস্টার বিক্রি করতে থাকে। এবং পরবর্তীতে দেখে যে এই পোস্টার মানুষ প্রচুর পরিমাণে তৈরি করে, তখন উনি পোস্টার তৈরি করার কাজ শুরু করেন এবং পোস্টারের মেশিনও কেনেন। পরে এবার ওই উনি যেটা করেন যে পোস্টার গুলো বিক্রি করতেন, নিজে তৈরি করতেন, নিজে বিক্রি করতেন, তার মাধ্যমে যেটা হতো মানে খরচ কম হতো, লাভ বেশি হতো। তিনি যেটা করেন, যেহেতু গরিব থেকে বড় লোক হইলে তার ভেতরে কিন্তু অনেকটা বাবা মার মতো টান থাকে, হ্যাঁ।
সবার ক্ষেত্রে যে হয় তা, উনি রত্নগর্ভ মা অ্যাওয়ার্ড প্রবর্তন করেন, অর্থাৎ এটার একটা সিস্টেম আছে। যাদের কমপক্ষে 3জন সন্তান বিভিন্ন ক্ষেত্রে সফল, মনে করেন যে মায়ের 3টা সন্তান বিভিন্ন ক্ষেত্রে সফল, সেটা হয় চাকরি বাকরি যেটা হচ্ছে, তাদেরকে প্রতি বছর কি করা হয়, মা দিবসে এই রত্নগর্ভ মা অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবং এটা চালু হয় 2003 সাল থেকে, এটা চালু করেন এই আবুল কালাম আজাদ। লুৎফা শান্তিতে আমরা পড়বো না, ওটা দরকারই নাই। আচ্ছা, আমরা নায়েব আলীর জীবন সংগ্রামটা একটু বলছি। এইখানে আমি সব পয়েন্ট আকারে দিয়ে রাখছি, তারপর একটু আমরা দেখি। এই যে নায়েব আলী, উনি ছিলেন হচ্ছে হরিয়ারা গ্রামের বাসিন্দা, নন্দীগ্রাম উপজেলায়, আর এনার বাসা ছিল বগুড়ায়। তো উনি যেটা করতো, যে অনেক গরিব একজন ব্যক্তি, তো এনার গল্পটা বলার আগে আমি আমার ভার্সিটির এক বড় ভাইয়ের গল্প বলি। সেটা হচ্ছে উনি, আহ, আপনার মাইন্ড করেন না, উনি ভার্সিটিতে থাকাকালীন আমি দেখছি 65 টাকা ইনকাম করতো টিউশন করে। তো ওনার একটা মেয়ের সাথে রিলেশন ছিল। তো যে টাকা ইনকাম করতো, মেয়ের পড়াশোনা খরচ দিত, মেয়ের ড্রেস কিনে দিত, মেয়ের ফ্যামিলি মার্কেট করে দিত, মানে তার হাতে বেতন আসলে শ্বশুর বাড়ি হওয়ার আগেই মনে করেন পুরো শ্বশুর বাড়ির জিনিসপত্র কিনে দিত। তার মানে ছেলেটা অনেক বেশি পাগল ছিল মেয়েটার প্রতি। এবং ওই ভাইকে আমি দেখছি শেষে এসে, মানে ওনার যখন মাস্টার শেষ হয়ে যায়, চাকরি বাকরি হচ্ছিল না, তখন ওই আপুটা হঠাৎ করে অন্য জায়গায় বিয়ে করে ফেলে। মানে এটা জানতে পারে ওই ভাই পরে, বুঝছেন? মানে গ্রামে গিয়ে বিয়ে করে ফেলে, সেটা সম্ভবত ঈদের ছুটিতে। ওই ভাই জানতেই পারেনি, কারণ দুইজনের বাসা ছিল দুই দিন। একজনের সম্ভবত ছিল হচ্ছে আপনার কুমিল্লা, আর ভাইয়ের বাসা তো ছিল হচ্ছে আপনার ইসে, চট্টগ্রাম। এই আলটিমেটলি জিনিসটা হচ্ছে, ভাই জানতেই পারে না ওই মেয়ে বিয়ে করে ফেলছে। উনি যখন ঢাকাতে আসে খুব বাজেভাবে হতাশ হয়ে পড়ে, কারণ এইসব বিষয় জানার পরে যে কোনো মানুষের নেওয়াটা। তো উনি হতাশ হয়ে যায়, চাকরি বাকরির পড়াশোনা ছেড়ে দেয়, পড়াশোনার হয়। তারপরে উনি গ্রামে চলে যায়, গিয়ে যে হাঁস আছে না, রাজহাঁস যেটা বলে, ওই হাঁস চাষ করা শুরু করলো। পরে হাঁস, মুরগি এভাবে চাষ করলো। এবং এখন উনি প্রায় কোটিপতি। মানে বলতে পারেন ওনার অনেক বিঘা জমি আছে, সেই জমিতে নিজেই চাষ করে, এগুলো তার আছে। তো এটা হচ্ছে জ্বলন্ত দেখাবে, মানে চোখের সামনে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই আমাদের নায়েব আলী ভাই হাঁস পালনের পরিকল্পনা করে, এবং উনি প্রচুর পুকুর খাল বিল, মানে গ্রামের দিকে যেসব ফাঁকা জায়গা আছে, ওই এলাকায় হচ্ছে ফ্রিতে হাঁস চাষের পরিকল্পনা করে। এবং 2009 সালে এসে 1000 টাকা দিয়ে উনি গ্রামে হাঁসের খামার তৈরি করে ফেলেন, এবং সেক্ষেত্রে 30টা হাঁসের বাচ্চা কেনেন এবং সেগুলোকে বড় করে ফেলেন। যখন এটা একজন শিক্ষিত ব্যক্তি করে, তখন নর্মালি মানুষ কি করবে, হাসি তামাশা করবে। তবে 6 মাসের মধ্যেই তিনি আদর্শ হাঁস খামারি হিসেবে পরিচিতি লাভ করেন, অর্থাৎ ওনার মুনাফা বেড়ে যায়। তখন মানুষ বোঝে যে না, আসলেই তো হাঁসের ব্যবসায় লাভ আছে। তখন তিনি হচ্ছে ওনার এই খামারকে ব্যবহার করে অভাবকে জয় করে ফেলেন। নায়েব আলীর জীবন সংগ্রাম আসে। বর্তমান অবস্থা কি? বর্তমানে উনি হচ্ছে ওই 1000 হাঁসের মালিকে, খামারের মালিক। যদিও এটা বর্তমানে না, এটা 2012 সালের কথা। তো উনি যত জায়গা থেকে ঋণ নিয়ে ব্যবসা করছিলেন, সব ঋণ শোধ করে দিছে। এখন উল্টা ওনার প্রতিষ্ঠানে 2জন কর্মচারী কাজ করে। উনি হাঁসের খামারে যেটা করতেন, খাদ্য দিতেন শামুক, এইসব হচ্ছে আপনার আহ যেটা শামুক আছে যেগুলো, এইগুলো হচ্ছে প্রাকৃতিক যে খাবার, সেগুলো তিনি বেশি দিতেন। এবং যারা হচ্ছে ওই শামুক কুড়ায় নিয়ে আসে, তাদেরও কর্মসংস্থান হয়, তাদেরকে উনি টাকা দেন। তারপরে হচ্ছে যারা ডিম বিক্রি করে, যারা খাদ্য নিয়ে আসে, সবারকে উনি টাকা দেন। তার মানে ওনার প্রতিষ্ঠানে অনেক ব্যক্তি কর্মসংস্থান দেয়। তার দেখা দেখি এখন ওই অঞ্চলে দেখবেন, কোনো এলাকায় একটা ব্যবসা যখন লাভজনক হয়, ওই এলাকায় আরো মানুষ সেই ব্যবসা শুরু করে। তো তার দেখা দেখি ওই অঞ্চলে আরো অনেক হাঁসের খামার গড়ে উঠছে। এই হচ্ছে মূল জিনিস। এখন বিষয়টা হচ্ছে, এইসব ব্যক্তিরা হচ্ছে কষ্ট করে বড় হয়েছে। আর আমাদের সময়, আমাদের সোসাইটিতে এখন মানুষ ভাবে কি, ফেসবুকে ভিডিও দেখে মনে হয় সে ইনকাম করবে, নাহলে বউ ব্লগিং করে সে হচ্ছে ইনকাম করবে। ভাই, এগুলা বেশি দিন স্থায়ী হয় না, এগুলোর সম্মান হয়। সো আপনাদেরকে এই ব্যবসার টেন্ডেন্সি নিয়ে আসতে হবে, এবং ছোট ছোট করে ব্যবসাটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। এটা ছিল আমাদের আজকের চ্যাপ্টার। এখন আমরা একটু ব্রেক দিব, দিয়ে আমাদের পরের চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটাই আমরা একটু সবাই থাকবো, ঠিক আছে? বুঝলেন স্যারেরা?
আমরা 7:10 হচ্ছে পরে ক্লাসটা শুরু করবো, ঠিক আছে মুসাইবা? ঠিক 7:10। আচ্ছা, ঠিক আছে। উহ, মনে করেন একটা মুদিখানা দোকান দিবেন। এই মুদিখানা দোকান করার জন্য আপনার অনেক ধরনের সেবার দরকার হয় না? মনে করেন আপনি একটা মুদিখানা দোকান খুলতে গেলে আপনার তো কোনো আইডিয়া নাই, তাহলে কারো না কারো থেকে পরামর্শ নিতে হবে। নিয়ে আপনাকে কি করতে হবে, সেই জিনিসটা আগাতে হবে। আপনি যদি কারো থেকে পরামর্শ না নেন, আপনি যদি কোনো ধরনের সাহায্য না পান, তাহলে তো আপনি ব্যবসা করবেন না। আবার যদি এমন হয় যে আপনি কোনো এলাকায় ব্যবসা করতেছেন, সেই এলাকায় চুরি ডাকাতি ছিনতাই হয়, আপনি হচ্ছে ব্যবসা দোকান বন্ধ করে রেখে গেলেও বাসা থেকে এসে দেখেন যে দোকানের জিনিসপত্র নাই, তাহলে তো আপনি ব্যবসা করতে আগ্রহী হবেন না। এই জিনিসগুলো যখন সহায়তা করে তখন সেটাকে বলা হয় ব্যবসায়ের উদ্যোগ উন্নয়নে সহায়ক কিছু কিছু সেবা। অর্থাৎ আপনি যে ব্যবসাটা করতে যাচ্ছেন, এটার জন্য আপনাকে কি কি ধরনের সেবা ওই দেশের সরকার বা ওই দেশ আপনাকে দিচ্ছে, সেটাকে বলা হয় ব্যবসায়ের সহায়ক সেবা। এখন দেখেন এই সহায়তাকে 3 ভাগে ভাগ করা যায়, কোশ্চেনটা হবে জাস্ট এই জায়গা থেকে, মাথায় রাখবেন। এই সহায়তাকে 3 ভাগে ভাগ করা যায়, কয় ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা। উদ্দীপনামূলক সহায়তা কি, আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন, আপনাকে আগ্রহ জাগানো। আপনাকে কি করা? আগ্রহ জাগানো। আপনি যে একটা ব্যবসা করতে যাচ্ছেন, এখন আপনার পাশের ফ্রেন্ড বলতেছে, আরে তুই এটা পারবি না, এই সমস্যা সেই সমস্যা, এই ধরনের কাজ করা যাবে না। এইটা কোনো সরকারও করতে পারবে না, কোনো ব্যক্তিও করতে পারবে না। আপনার একটা জিনিস করতে ইচ্ছা হয়েছে, সে উল্টো আপনাকে অনুপ্রাণিত করবে বা সচেতন করবে যে দোস্ত, তুই এটা করলে ভালো হয়। অবশ্যই ভালো হয়, তবে এই জিনিসটাই সচেতন থাকবি, নাহলে কিন্তু ক্ষতি হতে পারে। এটাকে বলা হয় উদ্দীপনামূলক সহায়তা। বুঝতে পারছেন? এখন উদাহরণ হচ্ছে বিভিন্ন প্রকার অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ দিতে পারে। মনে করেন একটা ব্যক্তি এলাকায় ব্যবসা শুরু করতে চাইছে, সরকার চাইলে তাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে পারে। তারপরে কি করতে পারে, তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারে যে হ্যাঁ, আপনি যদি ব্যবসা করেন, আপনার ট্যাক্স দেওয়া লাগবে না সরকারকে। তখন কিন্তু আপনি আরো আগ্রহী হবেন। তারপরে সরকার মনে করেন আপনাকে যদি ঋণ দেয়, যে ঠিক আছে আপনি ব্যবসা করতে চাচ্ছেন, আপনাকে কিছু টাকা ধার দিলে আপনি পরে শোধ করে দিবেন। এই যে তারপরে কারিগরি বা অর্থনৈতিক কোনো যদি তথ্য দেয়, সরকার মনে করেন আপনাকে কোনো তথ্য দিয়ে সহায়তা করলো, তাহলে এটা হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা। ঠিক আছে? বুঝতে পারছেন মুসাইবা? ওকে, এই 3টা অংশ থেকে বেশি কোশ্চেন হবে, একটু খেয়াল করে শুনেন। সমস্যা হলে আমাকে আবার বলেন। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সমর্থনমূলক সহায়তা। এইখানে উদ্দীপনায় যেটা ছিল, আপনি ব্যবসা শুরু করেননি, আপনি ব্যবসা শুরু করার চেষ্টা করতেছেন, তখন আপনাকে যে 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 ধরনের আহ সেবা দিলে আপনি সাধারণত আগ্রহী হবেন, সেটাকে বলা হয় উদ্দীপনামূলক সহায়তা। সমর্থনমূলক সহায়তা হচ্ছে আপনি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠা করে ফেলছেন বা প্রতিষ্ঠান তৈরি করতে গেছেন, তখন কিন্তু আপনার একটা লাইসেন্স করার দরকার হয়, আপনার একটা বিল্ডিং কেনার দরকার হয়, বা একটা বাসা ভাড়া নেওয়ার দরকার হয়, বা একটা দোকান ভাড়া নেওয়ার দরকার হয়, বা দেখা যাচ্ছে যে আপনার কোনো জিনিসপত্র কেনার দরকার হয়। এই যে জিনিসগুলা কেনার সময় যদি সরকার সহায়তা করে, তাহলে সেটাকে বলা হয় সমর্থনমূলক। অর্থাৎ একটা কাজ আপনি করতে যাচ্ছেন, ওই কাজটা করার সময় যখন সরকার সহায়তা করবে, যেমন আপনার শিল্প প্রতিষ্ঠান বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনে খুব দ্রুত করে দিল, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, সরকার তো আমার রেজিস্ট্রেশন দ্রুত করে দিছে, আমি এই ধরনের ব্যবসা তাহলে চালাই যেতে পারি। এখন যদি এমন হয় যে আপনার রেজিস্ট্রেশন করতে গিয়ে জুতা ছিঁড়ে যাচ্ছে, তাহলে তো আপনি 2 দিন পরে বলবেন দৌড়, এই ব্যবসা কেউ করে? সো এটা করা যায়। পুঁজির সংস্থান, আপনার মনে করেন টাকার অভাব হলে সরকার আপনাকে কিছু টাকা দিল। তারপরে অবকাঠামোগত সহায়তা। অবকাঠামোগত সহায়তা কি, যখন মনে করেন বিদ্যুৎ, গ্যাস, এই ধরনের রাস্তা, এই ধরনের সুবিধা যদি সরকার দেয়, তাহলে সেই সব এলাকায় মানুষ ব্যবসা করতে আগ্রহী হয়। তারপরে কর অবকাশ, সরকার আপনাকে বললো কি যে ট্যাক্স মাফ করে দিলাম। ভর্তুকি প্রদান, সরকার উল্টা আপনাকে বললো আচ্ছা, আপনাকে আরো কিছু টাকা আমরা এক্সট্রা দিলাম, যে হচ্ছে এটা আপনার অনুপ্রেরণিত করার জন্য আপনাকে দিলাম। বুঝতে পারছেন স্যারেরা? ওকে।
সংরক্ষণমূলক সহায়তা, এখন মনে করেন আপনি একটা ব্যবসা খুলে ফেলছেন, ব্যবসা পরিচালনা করতেছেন, এখন যদি হঠাৎ করে সরকার এসে বলে এখানে ব্যবসা করতে গেলে 5 লাখ টাকা দিতে হবে আমার, তাহলে কি হবে? আপনি তো ওই ব্যবসা করতে পারবেন না। তাহলে সরকার একজন ব্যক্তি যখন ব্যবসা চালু হয়ে যাবে, ব্যবসা চলতে থাকবে, তখন তাকে গিয়ে ওই ব্যবসাটা সম্প্রসারণের জন্য হেল্প করতে হবে, অর্থাৎ ব্যবসাটা যাতে সে বড় করতে পারে, তার যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যা না থাকে সেই সমস্যাগুলো দূর করে দিতে হবে, এবং তার ব্যবসা যাতে সে সহজভাবে চালাইতে পারে সেই ধরনের কাজ তার ক্ষেত্রে করতে হবে। এটাকে বলা হয় সংরক্ষণমূলক সহায়তা। ঠিক আছে স্যারেরা, বুঝছেন? এই 3টা জায়গা থেকে কোশ্চেন হবে, আর কোথাও থেকে না। মুসাইবা বুঝছেন? ওকে, আপনাকে আমি বারবার ডাকতেছি, কিছু মনে করেন না। এরা মনে করেন বাকিরা রিপ্লাই দিবে না। ইনান আছে, ইনান। হ্যাঁ, তো অ্যান্সার দেন। আচ্ছা, এখন কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা এই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে হেল্প করে থাকে, মানে উদ্দীপনামূলক সহায়তা দেয়, সমর্থনমূলক সহায়তা দেয়, সংরক্ষণমূলক সহায়তা দেয়। এরকম কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যারা বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, বিসি। এর প্রধান কাজ কি? এর প্রথম কাজ হচ্ছে শিল্প খাতের উন্নয়নের জন্য বিনিয়োগে পরামর্শ দান করা। যে একজন ব্যক্তি একটা ছোটখাটো গার্মেন্টস খুলতে চাচ্ছে, সে কোন ধরনের গার্মেন্টস খুললে তার জন্য লাভজনক হবে সে ধরনের প্রশিক্ষণ বা সেই ধরনের পরামর্শ সে সাধারণত দিয়ে থাকে। বেসিকে আরো কিছু কিছু কাজ আছে, সেটা হচ্ছে কোথায় ব্যবসা করলে ভালো হয়, কিভাবে ব্যবসার উন্নয়ন করা যায়, এগুলা থেকে কোশ্চেন হবে না, সো এগুলা একটু জাস্ট রিডিং দিবেন, এটা মাথায় রাখবেন। তারপরে সাধারণত এরা যেটা করে থাকে যে কিভাবে ব্যবসা করলে মানুষের জন্য লাভজনক হবে সকল তথ্য সাধারণত এরা সরবরাহ করে থাকে। এখান থেকে একটা জিনিস এমসিকিউতে আসবে, এটা হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীন? ক্ষুদ্র কুটির শিল্প হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীন, এটা মনে রাখবেন। এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীন। আর বিসিক এর ফুল মিনিংও কিন্তু মনে রাখবেন, খবরদার। এগুলাই কিন্তু এখানে এমসিকিউ হবে। এরপরে আরেকটা প্রতিষ্ঠান আছে যারা সাধারণত সেবা দিয়ে থাকে, তারা হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বিডিবিএল। এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যাংক, এটা রাষ্ট্রীয় একটা ব্যাংক, অর্থাৎ সরকারি ব্যাংক। এই ব্যাংক কি করে থাকে? এই ব্যাংক সাধারণত হচ্ছে নতুন নতুন শিল্প কারখানা, মনে করেন আপনি একটা নতুন জুতার কারখানা তৈরি করতে চাইলেন, সেই ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে। আপনি একটা নতুন মেশিন কিনতে চাইলেন, মনে করেন এসি লাগাইতে চাইলেন, তখন ঋণ দেবে। একটা যন্ত্রপাতি পরিবর্তন করতে চাইলেন, তখন ঋণ দেবে। যখন সম্প্রসারণ করতে চাইবেন তখন ঋণ দেবে। এটা হচ্ছে এর মূল কাজ। এ সাধারণত কৃষিভিত্তিক শিল্পের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করে, অর্থাৎ কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে এ হচ্ছে হেল্প করে থাকে। বুঝতে পারছেন এই অংশ? ওকে, এখন বিডিএপিএল এর কিছু উল্লেখযোগ্য কাজ আছে, বা যেগুলোতে মেইনলি ফোকাস করে কয়েকটা কাজ আছে। তার ভেতরে একটা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া, মানে ক্ষুদ্র উদ্যোক্তা বলতে ছোট ছোট কাজ যারা করে, গ্রামের দিকে ছোট ছোট যারা কাজ করে থাকে, যেমন মোবাইল সার্ভিসিং এর দোকান দেওয়া, সেলুনের দোকান দেওয়া, এই ধরনের কাজের ক্ষেত্রে বিডিবিএল মেইনলি সহায়তা করে। এর 40%, মানে মোট যতটা ঋণ দেয় তার 40% দেয় হচ্ছে এই ক্ষুদ্র ব্যক্তিদের মধ্যে, আর বাকি অংশটা দেয় মাঝারি উদ্যোক্তা যারা আছে, বড় বড় ব্যবসা করতে চায় তাদের মধ্যে। তারপরে এ যেটা করে উৎপাদন আর সেবা খাতকে বেশি প্রাধান্য দেয়। উৎপাদন বলতে কেমন উৎপাদন? যেমন হচ্ছে বলতে পারেন যে আমাদের গার্মেন্টস শিল্প, এটা হচ্ছে উৎপাদনমুখী শিল্প। এই ধরনের শিল্পের ক্ষেত্রে ঋণ বেশি দেয়। আর কৃষি ভিত্তিক শিল্পের ক্ষেত্রে ঋণ দেয়, যেমন এলাকায় কোনো কৃষকের টাকার দরকার, সেই ক্ষেত্রে সাধারণত ঋণ বিতরণ করে থাকে। এটা হচ্ছে এর কাজ। বিডিপিএল এর আরো কিছু উল্লেখযোগ্য সহায়তা আছে। সেটা হচ্ছে নারী উদ্যোক্তা যারা আছে, অর্থাৎ গ্রামে যারা মহিলা আছে যারা হাতের কাজ জানে, তাদেরকে সাধারণত 51% আহ ঋণ দিয়ে থাকে, বা যেসব প্রতিষ্ঠানের মালিক হচ্ছে নারী, সেসব প্রতিষ্ঠানকে বেশি ঋণ দিয়ে থাকে। এই জন্য দেখবেন গ্রামে যত এনজিও আছে তারা কিন্তু ঋণ দেয় মায়ের নামে, বাবার নামে ঋণ দেয় সাধারণত। ওরা মায়ের নামেই ঋণ দেয়, কারণ হচ্ছে মায়ের নামে ঋণ দিলে অনেকগুলো সুবিধা আছে, মেয়ে মানুষ অনেক সেভিংস করতে আগ্রহী হয়, তো সো তারা টাকা টাইমলি পরিশোধ করে। কিন্তু পুরুষ লোকরা তো খুঁজে পাবে না, কই থেকে কই চলে যাবে।
এই জন্য হচ্ছে নারী উদ্যোক্তাদেরকে বিডিপিএল সব থেকে বেশি ঋণ দিয়ে থাকে। এই অংশগুলো থেকে কোশ্চেন হবে না, আমি আবারও বলতেছি, কোশ্চেন হবে ওই প্রথমের তিনটা অংশ থেকে, মাথায় রেখে। এখন আসেন বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কি। বাণিজ্যিক ব্যাংকের কিছু ভূমিকা আছে। বাণিজ্যিক ব্যাংক প্রথমত যেটা করে থাকে সেটা হচ্ছে এসএমই খাতে, অর্থাৎ ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে ক্ষুদ্র যেসব উদ্যোক্তা আছে তাদেরকে বিভিন্ন ধরনের ঋণ দিয়ে থাকে। এ হচ্ছে এক মালিকানা ব্যবসা, অংশীদারি, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। এর ঋণের একটা সীমা আছে। ঋণের সীমাটা কি? ঋণের সীমাটা হচ্ছে সর্বনিম্ন 50,000 টাকা, সর্বোচ্চ 10 কোটি টাকা। এর হচ্ছে ঋণের, এই হচ্ছে এর মোট সেবা। ঋণের মেয়াদ কত? চলতি মূলধনের ক্ষেত্রে অর্থাৎ স্বল্প মেয়াদের ক্ষেত্রে 1 বছর, আর যেগুলো মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী আছে সেগুলোর ক্ষেত্রে 3 থেকে 7 বছর পর্যন্ত সাধারণত ঋণ দিয়ে থাকে। ওকে, এখন আসেন আমাদের যদি ঋণ পাইতে হয় তাহলে কি হতে হবে। ঋণ প্রাপ্তির ক্ষেত্রে কিছু যোগ্যতা আছে। কোনো ব্যক্তি যদি ঋণ নিতে চায় তাহলে কিছু কিছু জিনিসটাকে মেনটেন করতে হয়। যেমন হচ্ছে, প্রথমত আপনি যদি ঋণ নিতে যান তাহলে আপনাকে ব্যবসায়ী হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মাস্ট। নতুন কোনো ব্যক্তি করে সাধারণত ঋণ দেয় না। 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনার সুস্থ হতে হবে, শিক্ষিত হতে হবে, বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হবে। আর যে ঋণ নিতে যাবে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আর কিছু কিছু জিনিস আছে, যেমন ঋণ খেলাপি যদি হয়, সে যদি অন্য কোনো ব্যাংক থেকে টাকা নিয়ে না দেয়, সে যদি দেউলিয়া হয়, অর্থাৎ তার যদি কিছুই না থাকে, সে যদি উন্মাদ বা পাগল হয়, জড়বুদ্ধি সম্পন্ন, তার মানে প্রতিবন্ধী যদি হয়, তাহলে সে ঋণের জন্য আবেদন করতে পারবে। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, একটু আগে বললাম মহিলা উদ্যোক্তাদের সাধারণত অগ্রাধিকার দেওয়া হবে। বুঝতে পারছেন স্যারেরা সবাই? আচ্ছা, এখন আসেন বেসিক ব্যাংক লিমিটেড। ভেরি গুড, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বুঝছেন, এত কষ্ট করে বোর্ডিং ক্লাসগুলোতে যে থাকেন, আমি জানি অনেকটা লাভ আপনাদের হয়, তারপরে যে সবাই থাকে না, আপনারা থাকেন, এর জন্য ধন্যবাদ আসলে। দেখেন বেসিক ব্যাংক লিমিটেড, এইখানে আমি আপনাদেরকে মেইন তথ্যগুলোকে জাস্ট হাইলাইট করে দিছি, যে এর কাজ হচ্ছে এতটুকু। এর থেকে জীবনে কোশ্চেন হবে না যে আপনার হচ্ছে বেসিক ব্যাংক লিমিটেডের সিকিউ আসবে না, কিন্তু এমসিকিউ আসবে। যে বেসিক ব্যাংক লিমিটেড কত সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয়? 1993 সালে। কত সালে নিবন্ধিত হয়? 1988 সালে নিবন্ধিত হয়। বর্তমানে ব্যাংকিং কোম্পানি আইন কত? 1991। এই জিনিসগুলো থেকে এমসিকিউ মাস্ট হবে। কিছু কিছু চ্যাপ্টার থেকে এমসিকিউ এর জন্য বেস্ট, এই চ্যাপ্টারটা এমসিকিউ এর জন্য একবারে পারফেক্ট চ্যাপ্টার, এটা মাথায় রেখে। এই বেসিক ব্যাংক হচ্ছে 1990 সালের 31শে জানুয়ারি থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এর বাকি সব ঋণ দেওয়া বা ঋণ উঠানো সব অন্য ব্যাংকের মতোই, শুধুমাত্র একটা জিনিস করে থাকে, সেটা হচ্ছে যত ঋণ দেয় তার 50% দেয় হচ্ছে ক্ষুদ্র আর কুটির শিল্পে। ক্ষুদ্র শিল্প কোনটা? ক্ষুদ্র শিল্প হচ্ছে গ্রামে যারা ছোট ছোট ব্যবসা দেয়, যেমন মুদিখানা দোকান বা এইগুলা। আর কুটির শিল্প কোনগুলা? যারা হচ্ছে গামছা বনে বা হচ্ছে তাঁত বনে হাতের কাজ করে যারা, এইগুলো হচ্ছে কুটির শিল্প। এই হচ্ছে ক্ষুদ্র আর কুটির শিল্প গুলোতে সাধারণত 50% টাকা দিয়ে থাকে। এখন কিছু কিছু এনজিও হচ্ছে ঋণ দিয়ে থাকে। তার ভেতরে কিছু এনজিও ঋণ দেয়, তার ভেতরে ব্র্যাক, মাইডাস আর প্রশিকা উল্লেখযোগ্য। ঠিক আছে, মানে অনেকগুলো এনজিও কিন্তু গ্রামের দিকে আছে, আপনারাও জানেন, আপনারা যারা গ্রামে থাকেন তারা জানেন যে গ্রামের দিকে অনেক অনেক এনজিও আছে। তবে নর্মালি হচ্ছে এই এনজিও গুলো ফেমাস, মানে এরা হচ্ছে বেশি ফেমাস, এরাই সাধারণত ঋণ দিয়ে থাকে। যেমন হচ্ছে ব্র্যাক। ব্র্যাকের ফুল মিনিংটা প্রায় আসে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, ব্র্যাক। এর পরিচয় কি? এরা হচ্ছে 2010 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের সব থেকে বড় এনজিও হচ্ছে ব্র্যাক। প্রতিষ্ঠা হয় কত সালে? 1972 সালে।
আচ্ছা, আমাদের আজান দিবে, একটু একটা মিনিট একটু হোল্ড করি, হ্যাঁ? আল্লাহু আকবার। আচ্ছা, এবার আসি ব্র্যাকে। ব্র্যাকের ক্ষেত্রে যেটা আমরা বলতেছিলাম যে এই ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা করে 1972 সালে, এবং প্রতিষ্ঠাতা হচ্ছে জনাব ফজলে হোসেন আহমেদ স্যার। ইনি হচ্ছে ব্র্যাকের প্রতিষ্ঠাতা। আপনারা জানেন যে ব্র্যাকের কিন্তু ভার্সিটি আছে, ব্র্যাক এনজিও আছে, ব্র্যাকের অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে। আর বর্তমানে বাংলাদেশে এর 64 জেলায় কার্যক্রম আছে। গ্রামের বেশিরভাগ মানুষের যারা কাপড় বনে, হাঁস মুরগি পালন করে, সবাই সাধারণত ঋণ দিয়ে থাকে এই ব্র্যাক। তারপরে হচ্ছে সহযোগী প্রতিষ্ঠান আছে অনেক, মানে ছোটখাটো যেসব দোকান আছে সবাই সাধারণত এরা ঋণ দিয়ে থাকে। এটা হচ্ছে ঋণের কার্যক্রম এটা। জাস্ট এগুলো সব ব্যাংক এনজিওর ক্ষেত্রে একই কথা, এগুলো যে কিভাবে ঋণ দেয় একই কথা, গ্রামের গরিব মানুষকে ঋণ দেয়, কিন্তু ঋণ দেওয়ার ক্ষেত্রে মহিলাদেরকে এরা অগ্রাধিকার দেয়। এটা হচ্ছে এদের মূল কথা। এদের আরেকটা জিনিস আছে যেটা, সেটা হচ্ছে নিজস্ব কিছু বিপণী কেন্দ্র আছে, আড়ং। অর্থাৎ গ্রামে যেসব মহিলা আছে মহিলাদেরকে ঋণ দেয়, দিয়ে তাদের দিয়ে কাজ করায় না। এই যে জামদানি শাড়ি, সিল্ক, নকশি কাঁথা এগুলো তৈরি করায় না, হ্যাঁ, বেতনের মাধ্যমে নিয়ে সেগুলো আবার ঢাকায় নিয়ে এসে ওরা আড়ংয়ে বিক্রি করে চড়া দাম। তারপরে হচ্ছে ওদের আবার ওই যে মিল্ক ভিটা আছে, যেখানে হচ্ছে ওরা গরুর থেকে দুধ নিয়ে আসে, ওটা হচ্ছে আবার প্যাকেটজাত করে বিক্রি করে। মানে এদের ব্যবসার কোনো শেষ নাই, ব্রাক। এরপরে হচ্ছে মাইডাস, মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিস। এর কাজ কি? একই কাজ। একটু আগেও যেটা বলছি, আপনারা এই ব্র্যাক আর মাইডাসের ভেতরে কোনো পার্থক্য পাবেন না। কাজ একই, করতে গেলে দেখবেন একই জিনিস ঘুরে ফিরে আসতেছে, কোনো পার্থক্য নেই। কিন্তু সমস্যা একটা জায়গায়, সমস্যা যে জিনিসটা সেটা হচ্ছে আপনার এমসিকিউতে আসবে মাইডাসের ফুল মিনিং, আপনার আসবে ব্র্যাকের ফুল মিনিং কি, ব্র্যাক কবে প্রতিষ্ঠিত হলো। সো এই জিনিসগুলো খুব ভালো মতো জানতে হবে এই অর্থে। এরপরে আসেন প্রশিক্ষণ। প্রশিক্ষণ একই কাজ করে, দেখেন আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে কাজ সব একই। তবে ফ্যাক্টরটা হচ্ছে যে প্রশিকার ফুল মিনিং কি, যদিও আমাদের প্রশিকার কোনো ফুল মিনিং নাই, এ হচ্ছে নিজেই নিজের নাম হিসেবে কাজ করে থাকে। এখন এই অধ্যায় সব থেকে ছোট, তবে কোশ্চেন এখান থেকে একটা সৃজনশীল হবে। আর সৃজনশীলটা হবে এই তিনটা অপশন থেকে: উদ্দীপনামূলক সহায়তা, সমর্থনমূলক সহায়তা, সংরক্ষণমূলক সহায়তা, তিনটা থেকে। আপনাদের আগামী সপ্তাহে যতগুলো ক্লাস হবে আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ রাখবো। এই চ্যাপ্টার থেকে অর্থাৎ নতুন চ্যাপ্টার গুলো থেকে বেশি রাখার চেষ্টা করব। সিকিউ রেখে সমাধান করে দিব এবং বুঝাই দিব বোর্ড কোশ্চেন গুলা, যে আসলে দেখেন কোন ধরনের কোশ্চেন হয় এবং কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে স্যারেরা? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন সলভ করাইলে তখন বুঝতে পারবেন যে আসলে এখানে কোন জায়গা থেকে কোশ্চেন হয়। নুসাইবা, ইয়ানি, ইনান, চ্যাপ্টার অনেক ছোট, বলছি না, জাস্ট তিনটা পয়েন্ট থেকে কোশ্চেন হবে মাস্ট, আর বাকিগুলো থেকে এমসিকিউ হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের কারো কি কোনো চ্যাপ্টার বাদ গেছে একটু বলেন তো আমাকে, যে ফাইনালে আছে বা এরকম চ্যাপ্টার বাদ গেছে, বললে আমি সেই চ্যাপ্টারটা অ্যাড করে দিব। আপনাদের পরে কিন্তু ক্লাস আছে, তো সেই সময়ে আমি এই চ্যাপ্টার গুলো অ্যাড করে দিব, যে কোনো অধ্যায় যদি বাদ পড়ে থাকে বলেন। আছে, আনি আছে, ইনান আছে, নুসাইবা আছে, যে কোনো চ্যাপ্টার বাদ পড়ে গেছিল বা কিছু এরকম? আচ্ছা, ফাইনালে বেশি পড়ে ফেলছে। তারপরেও মুসাইবা, কোনো চ্যাপ্টার যদি বাদ থাকে যে স্যার এটা বাদ আছে, তাহলে সেই চ্যাপ্টারটা আমাকে বলেন। আমি সেই চ্যাপ্টারটা নেক্সট ক্লাসে, যেহেতু রুটিন আমার হাতে, আমি সেই চ্যাপ্টারটা নিয়ে আনবো। চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে বলতে পারেন। ঠিক আছে? আছে নাকি এরকম চ্যাপ্টার যে বাদ পড়ে গেছে কোনোটা ফাইনালের জন্য আপনাদের সিলেবাসে? যদিও আমি চেষ্টা করছি সব চ্যাপ্টার শেষ করে দেওয়ার, তারপরে আছে কিনা বলুন তো আমাকে। আমাকে প্রয়োজনে মেসেজ দিবেন, যদি এখন মনে না থাকে বাসায় দেখবেন সিলেবাসটা, সুন্দর মতো দেখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, গ্রুপে মেনশন দিয়ে যে স্যার এটা বাদে আছে, নেক্সট উইকে তাহলে এটার উপরে ক্লাস নেই। ঠিক আছে? কারণ পুরো নেক্সট উইক কিন্তু শুধুমাত্র আপনাদের প্রবলেম সলভ করবে, এটা মাথায় রেখে। আপনারা কিন্তু বেস্ট অপরচুনিটি পাচ্ছেন যে আপনাদের পুরো প্রবলেম গুলো সলভ করে ফেলা হবে। মানে যে যে চ্যাপ্টারে সমস্যা আছে, যে চ্যাপ্টার আবার রিপিট করা দরকার মনে হয়, সব।
বুঝছেন? আচ্ছা, আপনাদের সম্ভবত আর কোনো সমস্যা নেই, তাহলে ক্লাস এখানে শেষ করি নাকি? তাহলে আজকে না স্যার, অন্যদিন শোনাবো, অন্যদিন গান শোনাবো, ঠিক আছে? গানই শোনাবো ভাইয়া, অন্যদিন শোনাবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে শোনাবো। কারণ হচ্ছে একটু পরে নামাজ হবে, 5 মিনিটের মধ্যে নামাজ শুরু হবে। তো আমরাও প্রস্তুতি নিয়ে আপনারাও নামাজ পড়ে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আর কোনো প্রবলেম থাকলে আমার গ্রুপে জানাই দিবেন যে স্যার এটা এখনো বাদ আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।